যে কোনো পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষায় হিসাব বিজ্ঞানে এবং যারা এসএসসি 26-27 আসছে বোর্ড পরীক্ষায় 1 থেকে 2 মার্ক কমন পেতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখো। এই ভিডিওতে ইনশাআল্লাহ আমরা একদম এমন কিছু টার্ম নিয়ে আলোচনা করব যেগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসতেছে, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে অগ্রিম ব্যয়। এখন এই অগ্রিম ব্যয়টা কোন হিসাব, ঠিক আছে? অগ্রিম আয় কোন হিসাব, এবং এখানে সাথে সাথে বিকল্প নামগুলো মাস্ট জানা লাগবে। কারণ দেখো এখন থেকে যে প্রশ্ন হয় এটা কিন্তু হুবহু রিপিট হয় না, প্রিভিয়াস ইয়ারের থেকে জাস্ট হুবহু রিপিট না হয়ে এখানে কোশ্চেনটা দিবে, সিকোয়েন্সটা ঠিক ঠিক থাকবে, বাট তোমার নামটা চেঞ্জ করে দিবে। বুঝতে পারছি? তাহলে এই যে অগ্রিম ব্যয় এটা কোন ধরনের হিসাব ভাইয়া? এটা মূলত একটা সম্পদ হিসাব। এটা কি? এটা একটা সম্পদ হিসাব। আমি অ্যাসেট লিখলাম। অ্যাসেটস মানে কি? সম্পদ, ঠিক আছে? যেমন তোমার ব্যয় হয় নাই, ব্যয় সংগঠিত হয় না, কিন্তু তুমি আগাম টাকার ব্যবস্থা করে রাখছো, তার মানে এটা হচ্ছে কি একটা সম্পদ। তারপর দেখো অগ্রিম আয়, এটার বিকল্প নামগুলো মাস্ট। অগ্রিম আয়ের আরেকটা নাম হচ্ছে অনুপার্জিত আয়, এটার আরেকটা নাম হচ্ছে অনর্জিত আয়। তাহলে অনুপার্জিত আয়, অনর্জিত আয় বা অগ্রিম আয়, এটা মূলত হচ্ছে একটা দায়। এটা মূলত কি? একটা দায়। এটা মূলত হচ্ছে একটা দায় যেটাকে আমরা অ্যাল বলতে পারি, লায়াবিলিটিস, ঠিক আছে? কেন দায় ভাই? কারণ হচ্ছে তুমি সেবা দেও নাই, সার্ভিস দেও নাই, ঠিক আছে, কাজ করো নাই, কিন্তু টাকা নিয়ে আসছো আগাম। যেহেতু তুমি কোনো কাজ করো নাই, সেবা দেও নাই, সার্ভিস দেও নাই, বাট টাকা নিয়ে আসছো, তাহলে এটা কি তোমার জন্য দায় না? কাজ না করে টাকা নিয়ে আসছো, অবশ্যই তোমার কাজ করে দিতে হবে, তাহলে কি এটা একটা দায় হিসাব। তারপর দেখো বকেয়া আয়। ভাইয়া বকেয়া আয়টা কোন হিসাব? বকেয়া আয়টা একটা সম্পদ হিসাব। বকেয়া আয় কোন হিসাব? এই বকেয়া আয়টা একটা সম্পদ হিসাব। কেন? কারণ এটা হচ্ছে অনুপার্জিত আয়ের বিপরীত। এবার তুমি কাজ করে ফেলছো, তুমি সার্ভিস দিয়ে ফেলছো, সেবা দিয়ে ফেলছো, বাট তোমাকে টাকা এখনো পরিশোধ করে নাই, তোমাকে টাকা এখনো দেয় নাই। তুমি যেহেতু কাজ করছো, এটা তোমার প্রাপ্য হয়ে গেছে, এই জন্য এই বকেয়া আয়টা কি? বকেয়া আয়টা হচ্ছে একটা সম্পদ। বুঝতে পারছি? বকেয়া আয়টা কি? একটা সম্পদ হিসাব। তারপরে দেখো বকেয়া ব্যয়। এই বকেয়া ব্যয়টা একটা দায়। বকেয়া ব্যয় একটা দায়। কেন দায়? কারণ হচ্ছে এবার তুমি হচ্ছে অনেক খরচ করে ফেলছো, ঠিক আছে? এবার তুমি অনেক খরচ করছো, বাট তুমি টাকা দাও নাই কে। এক দোকানে মনে করো তোমার একটা চেষ্টা বন্ধু, সে প্রতি মাসে মাসে বাকি খাইতেছে, 1 বছর মনে করো 1 লক্ষ টাকা বাকি করে খরচ করে ফেলছে। এই যে 1 লক্ষ টাকা খরচ করছে, খরচ হয়ে গেছে, বাট সে টাকা পরিশোধ করে নাই, তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে তোমার একটা দায়। যেহেতু সে খরচ করছে, তাকে টাকা অবশ্যই দিতে হবে, ঠিক আছে? এই জন্য এটা একটা দায়। এখন বিশেষ করে এই টার্মগুলোর মধ্যে থেকে এই যে অগ্রিম আয় যেটা, হ্যাঁ, অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, এটা থেকে প্রশ্ন আসে প্রায়। এই অগ্রিম আয় বা অনুপার্জিত এটা থেকে প্রায় প্রশ্ন আসে। এবং একটু বলে রাখি, শুধু এখানে হিসাবটা শিখবো না, এই অনুপার্জিত আয় সমন্বয় দাখিলা দিলে কি প্রভাব পড়ে এই প্রশ্নটাও আসে। তার মানে এই অগ্রিম আয় বা অনুপার্জিত আয় পুরোটা হচ্ছে একটা কি দায় হিসাব। তাহলে আমরা যদি সমন্বয় করি তাহলে আমার আয় বৃদ্ধি পাবে। তার মানে আয় বৃদ্ধি পাবে। দেখো সমন্বয় করলে কি হয়? আয় বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে, এবং দায়টা কী করবো বলো তো? দায়টা হ্রাস পাবে। তাহলে আমরা হিসাব শিখলাম, সাথে সাথে এতটুকু শিখে ফেলবো যে তোমার অগ্রিম আয়ের যদি আমরা সমন্বয় দাখিলা দেই তাহলে আমার আয় বৃদ্ধি পাচ্ছে। কি হচ্ছে ভাইয়া? আয়টা বৃদ্ধি পাচ্ছে এবং দায়টা হ্রাস পাচ্ছে। তার মানে আয় বৃদ্ধি পেলে দায় হ্রাস পায়। যদি বলে না দেওয়া হয়, এটা আসবেই ভাই, তুমি যে কোনো ইউনিভার্সিটির পরীক্ষা দাও, এটা মাস্ট আসবে, আসবে আসবে আসবেই, ঠিক আছে? যদি না দেওয়া হয় তখন কি? তখন হচ্ছে এটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তখন আয়টা বৃদ্ধি পাবে, দায় কী করবে? সরি, তখন আয়টা হচ্ছে হ্রাস পাবে, দায়টা কী করবে? বৃদ্ধি পেয়ে যাবে। জাস্ট এটার উল্টা হয়ে যাবে, ঠিক আছে? তারপরও আমরা হচ্ছে এখানে বিকল্প নামগুলো একটু শিখবো। সেটা হচ্ছে এই যে বিপরীত হিসাবগুলা, এটার বিকল্প নামগুলো আমরা শিখবো। বিপরীত হিসাবগুলো সবাই জানো, মানে একটা স্বাভাবিক হিসাবকে যে কমাই দিচ্ছে। তো এই বিপরীত হিসাবগুলোর বিকল্প নাম আছে, এটা একটু দেখো প্রত্যেকে। বিকল্প নামগুলো কি দেখো তো? বিকল্প নাম যেমন বিপরীত, এটার আরেকটা নাম হচ্ছে প্রতি হিসাব, এটার আরেকটা নাম হচ্ছে কন্টা হিসাব। তাহলে বিপরীত, প্রতি এবং কন্টা, এই হিসাব কোনগুলা? ধরো সম্পদ কি বলো তো? ডেবিট। সম্পদ কি বলো তো? ডেবিট। তার মানে সম্পদ যেহেতু ডেবিট, তাহলে বিপরীত সম্পদ কি হবে? ক্রেডিট হবে, ঠিক আছে? এখন সম্পদ যেহেতু ডেবিট, তার মানে ভাইয়া বিপরীত সম্পদ কি হবে বলো তো? বিপরীত সম্পদ হবে ক্রেডিট। বিপরীত সম্পদ হবে ক্রেডিট। বিপরীত সম্পদ হবে ক্রেডিট, ঠিক আছে? এতটুকু বলে দিলাম। তার মানে সম্পদ যেহেতু ডেবিট, সম্পদকে যে কমাই দিচ্ছে সে কি? ক্রেডিট, তাই না? সম্পদ যেহেতু ডেবিট, তার মানে সম্পদকে যে কমাই দিচ্ছে সে কি? ক্রেডিট। তার মানে বিপরীত সম্পদ সবসময় ক্রেডিট যে প্রকাশ করে। তারপর দেখো, তারপর যদি আমরা দেখি বিপরীত, বিপরীত ব্যয়। ব্যয় যেহেতু হচ্ছে ডেবিট ছিল, তাহলে বিপরীত ব্যয় কী হবে? ক্রেডিট। এখন এক্সাম্পলগুলো একটু বলে দেই। বিপরীত সম্পদ কী কী আছে? মনে করো পুঞ্জীবিত অবচয়, হ্যাঁ, তারপরে হচ্ছে কি তোমার অবচয় সঞ্চিতি, দেনাদার ভাট্টা সঞ্চিতি, কুড়ি সঞ্চিতি, এইগুলো তোমার সম্পদকে কমায়, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা বিপরীত সম্পদ। তারপরে বিপরীত ব্যয়, যে ব্যয়কে কমায় দেয়। মনে করো ব্যয়কে কি কমায়? ক্রয় ফেরত, ক্রয় ভাট্টা, ঠিক আছে? তারপরে যদি আমরা দেখি, মনে করো
বিপরীত আয়। আয় ছিল ডেবিট, তাহলে বিপরীত আয় কী হবে? সরি, আয় ছিল ক্রেডিট, তাহলে বিপরীত আয় কী হবে? ডেবিট। বিপরীত আয় কী হবে? ডেবিট। এখন বিপরীত আয় কোনগুলো? যেটা আয়কে কমায় দেয়, মনে করো বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, ঠিক আছে? একইভাবে বিপরীত মনে করো মূলধন বা বিপরীত দায়। বিপরীত দায় কোনটা হবে? যেমন দায় হচ্ছে ক্রেডিট, তাহলে বিপরীত দায় হবে ডেবিট। বিপরীত দায় কী হবে? ডেবিট। এই যে হিসাবগুলো আছে এইগুলো তোমরা মনে রাখবা এক্সাম্পল সহকারে, ঠিক আছে? পাওনাদারের ভাট্টা সঞ্চিতি, এটা হচ্ছে একটা বিপরীত দায়। পাওনাদারের ভাট্টা সঞ্চিতি, পাওনাদারের ভাট্টা সঞ্চিতি, এটা হচ্ছে কি একটা বিপরীত দায়। বুঝতে পারছি? পাওনাদারের ভাট্টা সঞ্চিতি একইভাবে মনে রাখবা। তাহলে বিপরীত মূলধন অথবা বিপরীত মালিকানা সত্ত্ব, এটা কোন ধরনের জের প্রকাশ করবে? তার মানে বিপরীত মূলধন অথবা বিপরীত মালিকানা সত্ত্ব এটা হয়ে যাবে ডেবিট জের, ঠিক আছে? কারণ হচ্ছে বিপরীত মূলধন বা মালিকানা সত্ত্ব এটা ডেবিট জের প্রকাশ করতেছে। কেন? কারণ এটা স্বাভাবিক জের ছিল ক্রেডিট, তাহলে তোমার বিপরীত জের কী হবে? ডেবিট হয়ে যাবে। যেমন ধরো উত্তোলন, লভ্যাংশ, এইগুলো হচ্ছে কি তোমার বিপরীত হিসাব। তারপর আমরা হিসাবগুলো শিখবো। সিম্পল, এই বেসিক থেকেও প্রশ্ন আসে। এইগুলা কি? এইগুলা দেখবা যে প্রশ্ন আসবে এভাবে যে কোন সেট সাধারণত ডেবিট জের প্রকাশ করে? মনে করো সবৌ, এই যে সবৌতে কী আছে? সম্পদ, তারপরে হচ্ছে ব্যয়, হ্যাঁ, সম্পদ, তারপর হচ্ছে ব্যয়, তারপর উত্তোলন, এই তিনটা অলওয়েজ ডেবিট। তার মানে বৃদ্ধি পাইলে ডেবিট আর হ্রাস পাইলে কি? ক্রেডিট। তারপরে কি আছে? তারপরে তোমার আছে এমন যে আদম, আদম, এই বেসিক থেকে তুমি প্রশ্ন কমন পাবেই। আয় দায় মালিকানা সত্ত্ব, আয় দায় মালিকানা সত্ত্ব, এই আয় দায় মালিকানা সত্ত্ব এই তিনটা সবসময় ক্রেডিট জের প্রকাশ করে। বাড়লে ক্রেডিট, কমলে কি? ডেবিট, ঠিক আছে? এতটুকু মনে রাখবা। হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হচ্ছে দুইটি, বিপরীত দাখিলা, কার্যপত্র। এই যতটুকু নিয়ে আলোচনা করলাম ইনশাল্লাহ এখান থেকে 2 মার্ক কমন থাকবেই। তুমি অ্যাডমিশন ব্যাচ 2025-26 যদি হয়ে থাকো, এখান থেকে 2 মার্ক কমন পাবে। যে কোনো ইউনিভার্সিটির পরীক্ষা দাও, পাশাপাশি এইচএসসির যে কোনো বোর্ডে 2 থেকে 3 মার্ক কমন, ঠিক আছে? তার মানে আমি যেই ভিডিওগুলো দিতেছি নিয়মিত, ইনশাল্লাহ এই ভিডিওগুলো থেকে তুমি যদি নোট করে এবং সুন্দর করে আয়ত্ত করতে পারো, ইনশাল্লাহ তুমি 2 মার্ক 3 মার্ক কম একদম কী করতে পারবা? একদম হচ্ছে কনফার্ম করতে পারবা, ঠিক আছে? তো আমি প্রথমে হচ্ছে অ্যাডমিশন শিক্ষার্থীদের জন্য একটু দেখাবো আমাদের ডু অর ডাই ব্যাচ, ডু অর ডাই এক্সাম ব্যাচ, অল ইন অন অনলাইন এক্সাম ব্যাচ। এই ব্যাচে ইনশাল্লাহ তুমি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জিএসটি বিউপির জন্য কী করতে পারো? পরীক্ষা দিতে পারবা। দেখো তোমাদের বেসিক ক্লিয়ার আছে, ঠিকঠাক, আমি জানি। এখন যেটা দরকার শুধুমাত্র এক্সাম দিতে হবে, রিভিশন দিতে হবে। যে ইউনিভার্সিটিকে টার্গেট করছো ওই ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অনেক সলভ করতে হবে, তাহলেই হবে, ঠিক আছে? তো দেখো এই ব্যাচে ভর্তি হলে কিন্তু তুমি মাত্র 1249 টাকা দিয়ে ভর্তি হয়ে একদম প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবা। শেষ মুহূর্তে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর মনে রাখবা এই বছর কোশ্চেন ডিরেক্টলি কমন পাবে না, তার মানে অবশ্যই তোমার বেসিক ক্লিয়ার থাকতে হবে, নতুন নতুন কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, যেটা আমরা আমাদের এই ব্যাচে তোমাদেরকে করাবো, ঠিক আছে? তাছাড়া যাদের টার্গেট আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাদের জন্য আমাদের এই কোর্সটি ফাউন্ডেশন ক্লাস আমরা সম্পূর্ণ ফ্রিতে দিব। এখন অফারে ভর্তি চলছে মাত্র 1099 টাকা। এখন এই পেজে ফোন দিয়ে হচ্ছে দ্রুত ভর্তি হয়ে যাও। আর যারা এইচএসসি 25-26-এর আসি তাদের জন্য বিশেষ করে আমাদের কামব্যাক কোর্স 2.0, এই কোর্সে আমরা শেষের দিকে যেটা করতেছি ফাউন্ডেশন ক্লাস দিতেছি এবং ফাউন্ডেশন ক্লাসের পাশাপাশি লাইভ ক্লাস নিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করে দিতেছি, ঠিক আছে? সামনে টেস্ট পরীক্ষা, ভালো করতে হলে অবশ্যই তোমার প্রিপারেশন কী থাকতে হবে? গুছানো থাকতে হবে। এখন আগের মতো আর ফাঁকিবাজি করলে চলবে না। দেশসেরা টিচার প্যানেল নিয়ে আমাদের এই কোর্স সাজানো হয়েছে, সো দ্রুত ভর্তি হয়ে যাও। পেজে নক দিয়ে ডিটেলস জেনে অফারে ভর্তি হতে পারবে এখন, ঠিক আছে? সময় গেলে সাজানো হবে না, সো অবশ্যই সময়ের সঠিক ব্যবহার করতে হবে, ওকে? তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ।